ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আগের ক্লাসগুলোতে যে ভিডিওগুলো দেখেছি সেগুলোতে আমি আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন বিষয় যেমন জাতীয় শক্তি কাকে বলে, জাতীয় শক্তির উপাদানগুলি এবং জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ সিদ্ধির উপায়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আন্তর্জাতিক সম্পর্কের এই অধ্যায়ে প্রশ্ন আকারে তোমরা লিখবে বিশ্বায়ন কি অথবা বিশ্বায়ন কাকে বলে। এরই সঙ্গে যুক্ত বিশ্বায়নের মূল নীতিগুলি বা বিশ্বায়নের দিকগুলি নিয়ে আলোচনা করো। প্রশ্ন লেখা হলো, এবার আমি আলোচনা শুরু করছি। প্রথমে একটা আমরা ভূমিকা দেব। ভূমিকায় কি লিখব? বিশ্বায়ন হলো আন্তর্জাতিক সম্পর্কের একটি তাৎপর্যপূর্ণ বিষয়। এই বিষয়টির সঙ্গে বিশ্বের প্রতিটি রাষ্ট্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ঘনিষ্ঠভাবে যুক্ত। এটা ভূমিকা। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে সংজ্ঞা বা কাকে বলে। সংজ্ঞা বা কাকে বলে। বিশ্বায়ন সম্পর্কে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। বিশ্বায়ন সম্পর্কে ডেভিড হেল্ড যে সংজ্ঞা দিয়েছেন সেটা হলো বিশ্বায়ন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কার্যকলাপ, ইন্টারঅ্যাকশন এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ। পিটার মার্কাস বলেছেন বিশ্বায়ন হলো পুঁজিবাদের একটি বিশেষ ধরনের রূপ যা ভৌগোলিক এবং মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন। সাধারণ সংজ্ঞায় আমরা বলতে পারি বিশ্বায়ন হলো এমন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আর্থিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। এখানে সংজ্ঞাটা শেষ। এটা 2 বা 3 নাম্বার মার্কস থাকতে পারে পরীক্ষায়। বিশ্বায়ন কাকে বলে হয়ে গেল। এবার আমরা পরে প্যারা চেঞ্জ করো, হেডলাইন দাও বিশ্বায়নের বিভিন্ন দিক বা নীতি। প্যারা চেঞ্জ করে লেখো বিশ্বায়নের বিভিন্ন দিক হলো। বিশ্বায়নের বিভিন্ন দিক হলো কোলন ড্যাশ দাও দিয়ে প্যারা চেঞ্জ করে
1 নাম্বার হেডলাইন করতে হবে আর্থিক দিক। আর্থিক দিক লিখে নিচে আন্ডারলাইন করো, ড্যাশ দিয়ে লিখো বিশ্বায়ন প্রক্রিয়ার কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এর সাব পয়েন্ট 1, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার। 2, বিভিন্ন অঞ্চলের মধ্যে মানুষের যাতায়াত। 3, বিভিন্ন দেশের মধ্যে অর্থ ও অন্যান্য বিনিময় মাধ্যমের প্রসার। পরের পয়েন্ট নিচে নিচে পয়েন্ট করে লিখতে হবে। 4, এক দেশের পুঁজি অন্য দেশে বিনিয়োগের মাধ্যমে শিল্পজাত দ্রব্য, কৃষিজাত দ্রব্য এবং পরিষেবামূলক দ্রব্য উৎপাদন করে এবং এবং সরবরাহ করে। 5, পরের পয়েন্ট 5, এক দেশ থেকে অন্যান্য দেশে পুঁজি বিনিয়োগ করে। 6, বহুজাতিক কর্পোরেশন, বহুজাতিক সংস্থা বা আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থাগুলি বিভিন্ন দেশে বিনিয়োগ করে এবং ব্যবসা বাণিজ্য করে। 7 নাম্বার পয়েন্ট, তার নিচে লিখবে বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তির আদান প্রদান বিশ্বায়নের মাধ্যমে ঘটে। তাহলে আর্থিক দিক এই পয়েন্টটার সাব পয়েন্ট হলো আমাদের 7টা। এই 7টা লিখতে হবে। এবার প্যারা চেঞ্জ করো। 2 নাম্বার দিয়ে লিখো রাজনৈতিক দিক। রাজনৈতিক দিক লিখে তার নিচে আন্ডারলাইন করতে হবে, কোলন দিয়ে ড্যাশ দিয়ে লিখো সাধারণভাবে বিশ্বায়ন জাতিরাষ্ট্রের বিরোধী, কারণ প্রতিটি জাতিরাষ্ট্র নিজ নিজ দেশের নাগরিকের কাছে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধ। তাই পুঁজির অবাধ মুনাফা ও অবাধ লুণ্ঠনের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে। কিন্তু জাতিরাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে বজায় রেখে বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলি অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রসার করতে চাই। তাই বিশ্বায়নের মাধ্যমে উন্নত
রাষ্ট্রগুলি, বিশেষ করে উত্তরের রাষ্ট্রগুলি দক্ষিণের অনুন্নত রাষ্ট্রগুলির সার্বভৌম ক্ষমতাকে সীমাবদ্ধ রাখে। শেষ। এটা রাজনৈতিক দিক হয়ে গেল। নেক্সট মেন পয়েন্ট, প্যারা চেঞ্জ করে লিখো। সাংস্কৃতিক দিক। বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হল সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়ন। বিশ্বায়নের মাধ্যমে বিভিন্ন দেশ তার সংস্কৃতিকে অন্যান্য দেশে প্রবাহ করে এবং অনুন্নত ও উন্নয়নশীল দেশের সংস্কৃতিকে ধ্বংস করে উন্নত দেশগুলি তাদের নিজস্ব সংস্কৃতিকে চাপিয়ে দেয়। এইভাবে অনুন্নত দেশগুলির নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলে এবং তারা উন্নত রাষ্ট্রগুলিকে অনুসরণ করে। 4 নম্বর বৈশিষ্ট্য, প্যারা চেঞ্জ করে 4 নম্বর বৈশিষ্ট্য বা নীতি। পরিবেশগত দিক। 4 নম্বর লিখে পরিবেশগত দিক হেডলাইন করো। ড্যাশ দিয়ে লিখো। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে পরিবেশগত সমস্যা আছে। বিশ্বায়নের মাধ্যমে শিল্পে উন্নত দেশগুলি অনুন্নত দেশগুলিতে শিল্প কারখানা গড়ে তুলেছে, যার ফলে অনুন্নত দেশে পরিবেশ দূষিত হচ্ছে। উন্নত দেশগুলির অভিজ্ঞতা যে শিল্পায়নের ফলে পরিবেশ দূষিত হবেই, সেই কারণে পরিবেশগত সমস্যা উন্নত দেশগুলির পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর কাছে ব্যাপকভাবে দেখা দিয়েছে। তাই বিশ্বায়নের মাধ্যমে পরিবেশগত সমস্যা সৃষ্টি হলেও বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে তার পাশাপাশি পরিবেশকে রক্ষার উপরে গুরুত্ব দিয়েছে। বর্তমান উন্নয়নের সংজ্ঞা হল উন্নতি, তার পাশাপাশি পরিবেশকে সংরক্ষিত করা। তাহলে আমরা 4টি পয়েন্ট আমরা বিশ্বায়নের বৈশিষ্ট্যে পেলাম, এই 4টি পয়েন্ট। এবার আমরা উপসংহার লিখব এই প্রশ্নটার। উপসংহার কি? উপসংহার কথাটা লিখো, বা না লিখলেও হবে। উপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে মূলধন, কারিগরি বিদ্যা, রাজনৈতিক আদর্শ, শিক্ষা, বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, পরিবেশগত চিন্তাভাবনা, বিশ্বব্যাপী
সম্প্রসারিত হয়। কমপ্লিট। প্রথমে 2, পরে 6, 2 + 6, 8 নম্বর। এবার আমি আরেকটা প্রশ্ন লেখাচ্ছি, সেটা হলো, প্রথম প্রশ্নে আমরা পেয়েছি বিশ্বায়ন কাকে বলে, এটা লিখবে। বিশ্বায়ন কাকে বলে, এর উত্তরটা আমি এখানে লেখাবো না, যেহেতু আগের প্রশ্নে লিখেছি, ওখান থেকে লিখে নেবে খাতাতে। বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের ফলাফল সম্পর্কে, বিশ্বায়নের ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। ফলাফল আসলেও যা উত্তর হবে, প্রভাব আসলেও সেই উত্তর হবে। ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। অ্যান্সার, প্রথম অংশের উত্তর প্রথম প্রশ্নের ওখান থেকে লিখে নিতে হবে। ফলাফলটা নিয়ে ফলাফল হেডলাইন দেবে, ফলাফল হেডলাইন লিখো, আন্ডারলাইন করো। বিশ্বায়নের সমর্থকরা বলেছেন, বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন দেশের সামগ্রিক উন্নতি হয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ইটালি, ফ্রান্স প্রভৃতি দেশ। আবার অনুন্নত দেশগুলি ও তৃতীয় বিশ্বের গরিব দেশগুলির ক্ষেত্রেও বিশ্বায়নের প্রভাব ব্যাপকভাবে দেখা যায়। এবার এটুকু লিখবে। এবার কিছু কথা বলছি, কোন কোন ক্ষেত্রে এই ফলাফল, সেটা আমরা 1, 2 করে হেডলাইন করে লিখব। 1 নম্বর, অর্থনৈতিক ক্ষেত্রে ফলাফল। 1 নম্বর দিয়ে হেডলাইনটাও অর্থনৈতিক ক্ষেত্রে ফলাফল। বিশ্বায়নের ফলে অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের প্রায় দেশে ব্যাপক পরিবর্তন আসে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা IMF, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এর মাধ্যমে দরিদ্র দেশগুলি ঋণ পায়, অর্থ অনুদান পায়, যার ফলে সেই দেশগুলির আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আসে। পৃথিবীর উন্নত দেশগুলির কাছ থেকে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলি অর্থ সাহায্য পায়। ওইসব দেশগুলিকে শিল্প কারখানা গড়ে তুলতে অর্থ বিনিয়োগের সুযোগ করে দেয়। বহু ব্যবসায়ী সংস্থাকে ব্যবসা করতে দেয়। এক কথায়, দরিদ্র দেশগুলি আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্ব ব্যাংক প্রভৃতির কাছ থেকে শর্ত সাপেক্ষে ঋণ নেয়। এই ঋণের জন্য সুদ দিতে হয়।
সুতরাং বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে দরিদ্র দেশগুলি একদিকে যেমন উপকৃত হয়, তার অন্যদিকে তেমনি তারা শোষিত হয়। উন্নত দেশের বহুজাতিক সংস্থাগুলি দরিদ্র দেশগুলিতে যে অর্থ বিনিয়োগ করে, যে পরিষেবামূলক কাজ করে, তার মাধ্যমে মুনাফা লাভ করে এবং সেই মুনাফা নিজের দেশে নিয়ে যায়। তাই অর্থনৈতিক ক্ষেত্রে যে বিশ্বায়ন, তাতে প্রকৃতপক্ষে ধনী দেশগুলি আরও ধনী হয়, গরিব দেশগুলি আরও গরিব হয়। এটা অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়নের ফলাফল। নাম্বার 2 লিখো। নাম্বার 2 এর প্যারা চেঞ্জ করে নাম্বার 2 হেডলাইন, রাজনৈতিক ক্ষেত্রে ফলাফল। বিশ্বায়ন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক কাঠামোতে রাজনৈতিক ক্ষমতার উপর, সার্বভৌমিকতার উপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। জাতি রাষ্ট্রকে স্বীকার করা হলেও, সার্বভৌম রাষ্ট্রকে স্বীকার করা হলেও বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে উন্নত এবং অনুন্নত দেশগুলিতে রাষ্ট্রের ধারণাকে পরিবর্তন করা হয়েছে। বিশ্বায়নের আগে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির রাষ্ট্রের ধারণা ছিল জনকল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটস। এই ধারণাকে বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে বিদায় দেওয়া হয়েছে। 1990 দশকের শুরুতে বিশ্বায়ন প্রক্রিয়াতে সীমিত রাষ্ট্রের ধারণাকে গ্রহণ করা হয়। বিশ্বের ভারতসহ বিভিন্ন দেশ এই সীমাবদ্ধ রাষ্ট্রের যে ধারণা, সেটাকে গ্রহণ করেছে এবং উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলি তারা যেখানে যেখানে সামরিক সরকার আছে, সেই সামরিক সরকারের জায়গায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রসারের উদ্যোগ গ্রহণ করেছে। তাই বিশ্বায়ন পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোর সঙ্গে যুক্ত এবং পুঁজিবাদী রাষ্ট্রের কাঠামোতে বিশ্বায়ন প্রক্রিয়া ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। পুঁজিবাদী রাষ্ট্রে সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্বকে, মিনিমাল স্টেটের ধারণাকে, বেসরকারীকরণ প্রক্রিয়াকে, নয়া উদারীকরণ প্রক্রিয়াকে গ্রহণ করা হয়েছে। এই পয়েন্টটা কমপ্লিট। প্যারা চেঞ্জ করো। 3 নাম্বার ফলাফল, সাংস্কৃতিক ক্ষেত্রে ফলাফল। সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়ন প্রভাব বিস্তার করেছে। বর্তমান বিশ্বে কোনো দেশই শুধুমাত্র তার নিজস্ব সংস্কৃতিকে
ধরে রাখে না, অন্যান্য দেশের সংস্কৃতিকে, শিক্ষাকে গ্রহণ করে। বিশেষ করে উন্নত দেশের যেসব সংস্কৃতি রয়েছে, গান বাজনা, নাচ, সেগুলিকে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলি অনুসরণ করে। বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে টিভি, সিনেমা, ইন্টারনেট, ফ্যাক্স, ইমেল ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক বিষয়গুলিকে বিশ্বের বিভিন্ন দেশে প্রসার ঘটানো হচ্ছে। এটা বিশ্বায়নের সুবাদী সাংস্কৃতিক ক্ষেত্রে এই পরিবর্তন। তবে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলির যে নিজস্ব সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে এবং যাচ্ছে। আর উন্নত দেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি দরিদ্র দেশগুলির জনগণ গ্রহণ করছে। এর ফলে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশের জনগণের মূল্যবোধ, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে পতন দেখা দিয়েছে। 3 নম্বর পয়েন্ট শেষ হলো রাজনৈতিক ক্ষেত্রে তোমার ফলাফল। এই পয়েন্টগুলো আমরা ওই বিশ্বায়নের যে দিকগুলো আলোচনা করো, ওর মধ্যে আছে হেডলাইনগুলো, একটু ঘুরিয়ে বলতে হবে, তাহলেই হবে। 4 নম্বর লেখো পরিবেশ এর ক্ষেত্রে ফলাফল। পরিবেশের ক্ষেত্রে ফলাফল। বর্তমান বিশ্বে পরিবেশগত একটা বড় সমস্যা। এই সমস্যাকে বিভিন্ন দেশ গুরুত্ব দিচ্ছে। এই পরিবেশগত সমস্যা সৃষ্টির ক্ষেত্রে বিশ্বায়ন দায়ী। বিশ্বায়ন প্রক্রিয়াকে উত্তরের দেশগুলি ব্যাপকভাবে গ্রহণ করেছে, যার ফলে তারা এবং তাদের বহুজাতিক সংস্থাগুলি, ব্যবসায়িক কোম্পানিগুলি নিজ নিজ দেশে শিল্প কারখানা গড়ে না তুলে তারা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলিতে বা দক্ষিণের দেশগুলিতে তারা শিল্প কারখানা গড়ে তুলছে, রাস্তাঘাট তৈরি করছে, শিল্পের পরিকাঠামো তৈরি করছে। এর ফলে দরিদ্র দেশগুলির গাছপালা ধ্বংস হচ্ছে, নদীর জলে দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। এই পরিবেশগত যে দূষণ, সেটা কিন্তু দরিদ্র দেশগুলিতে বাড়ছে। তাই বিশ্বায়নের ফলে পরিবেশগত যে সমস্যা, এটা অত্যন্ত একটা বড় সমস্যা। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যে এই সমস্যার উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং সেক্ষেত্রে পরিবেশকে রক্ষার জন্য বিশ্বব্যাপী অনেক রাষ্ট্র এগিয়ে এসছে। উন্নত রাষ্ট্রগুলোও এখন ভাবছে, তৃতীয় বিশ্বের দেশগুলি ভাবছে, এবং এইসব দেশগুলো উন্নতির পাশাপাশি যাতে পরিবেশ সংরক্ষিত হয় তার উপরেও গুরুত্ব আরোপ করছে। পয়েন্ট শেষ, 4টি পয়েন্ট। এবার আমরা লাস্ট প্যারা চেঞ্জ করো। উপরের আলোচনা থেকে
আমরা একথা বলতে পারি যে বিশ্বায়ন প্রক্রিয়া এমন একটি বিষয় যার মাধ্যমে অনেক ভালো ভালো জিনিসকে পৃথিবীর বিভিন্ন দেশের জনগণ গ্রহণ করতে পারছে। আবার পাশাপাশি বিশ্বায়ন প্রক্রিয়ার যে নেতিবাচক দিক, তার কুফল তাতে বিশ্বের মানুষের অসুবিধা সৃষ্টি করছে। বিশেষ করে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলি এর মানুষের অসুবিধা হচ্ছে। আপাত দৃষ্টিতে বিশ্বায়ন প্রক্রিয়ার মাধ্যমে পরিবহন ব্যবস্থার উন্নতি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, উন্নত সংস্কৃতি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে, কিন্তু এটা আপাত দৃষ্টিতে ভালো, কিন্তু প্রকৃতপক্ষে ভালো নয়। বিশ্বায়ন প্রক্রিয়া যে খোলা বাজার অর্থনীতি, নয়া উদারীকরণ, বেসরকারীকরণকে গ্রহণ করেছে, যার ফলে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে। আর এইসব দেশের পুঁজির মালিক যারা, ধনী যারা, বড় বড় ব্যবসায়ী যারা, তাদের সুবিধা হচ্ছে। অর্থাৎ ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্য আগে থেকেই ছিল, তা বিশ্বায়ন আরও বাড়িয়ে দিচ্ছে। কমপ্লিট। আচ্ছা, এই চ্যাপ্টারে আমি যে ভিডিওগুলো তোমাদের দিয়েছি, ভিডিওগুলো শুনবে, ভালো করে গুরুত্ব দিয়ে বারবার শোনার চেষ্টা করবে। কিছুদিন পরে ওটা আমি ডিলিট করে দেব, সেটাকে তোমরা গুরুত্ব দিয়ে পড়বে এবং ভিডিওগুলোর পয়েন্টগুলো খাতায় লিখে নেবে। হ্যাঁ, এই চ্যাপ্টারে বড় প্রশ্ন এবারে এসছে, আবার সামনের বছর আসবে। এই চ্যাপ্টারে তোমার শর্ট কোশ্চেন আসবে না, শর্ট কোশ্চেন পরের চ্যাপ্টার থেকে আসে। আমরা এই চ্যাপ্টারের যে ভিডিওগুলো আলোচনা করেছি, সেগুলো কিন্তু গুরুত্ব দিয়ে পড়ে বুঝতে হবে। যদি এই চ্যাপ্টারের ভিডিওগুলো বুঝতে না পারি, তাহলে পরবর্তী ক্ষেত্রে যেসবগুলো নিয়ে আমি আলোচনা করব, দ্বিতীয় চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার এবং চতুর্থ চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোর আলোচনা কিচ্ছু বুঝতে পারবে না। সেই কারণে এই চ্যাপ্টারকে ভালো করে বুঝে নিতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বাই ফোন জিজ্ঞাসা করবে, আমি সেগুলো আবার আলোচনা করে দেব। আমরা এই আন্তর্জাতিক সম্পর্ক যদি ভালো বুঝতে পারি, তাহলে দ্বিতীয় চ্যাপ্টারে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেসব ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা লাভ করতে পারবো। 3 নম্বর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি পরিষ্কারভাবে বুঝতে পারবো। আর 4 নম্বর যে চ্যাপ্টার, সম্মিলিত জাতিপুঞ্জের চ্যাপ্টার, খুব সহজ, ওটাও সহজেই বুঝতে পারবো। এই চ্যাপ্টার পড়লে কিছুটা ইঙ্গিত ওখানে দেওয়া আছে এই চ্যাপ্টারের আলোচনাতে। তাহলে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রথম চ্যাপ্টারটা পড়ব, কিন্তু অবহেলা করব না। দ্বিতীয় অধ্যায়ে যে আলোচনা আমরা পরের দিন ভিডিও তৈরি করব, আজকে আলোচনাটা একটু শোনো। দ্বিতীয় অধ্যায়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। দেখো, প্রথম চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি আন্তর্জাতিক সম্পর্ক কি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় শক্তি, জাতীয় স্বার্থ, এগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে এই দ্বিতীয় চ্যাপ্টারে
তোমার আন্তর্জাতিক সম্পর্ক কি, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক কিভাবে হয়েছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আজকে ক্লাস এখানেই শেষ।